কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার জন্মদিন। বড়দের আশীর্বাদ ও ভালোবাসা একান্তই কাম্য। সকাল সকাল বেরিয়েছি একটি জায়গার উদ্দেশ্যে। ফ্ল্যাট থেকে বেরিয়ে এই যে পৌঁছে গেছি বাড়িতে এসছি, বাবাকে ঠাকুমাকে প্রণাম করব, তারপরে বেরোবো আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে। দুটো দিন ছুটি পেয়েছি আসলে অফিস থেকে, তো ভাবলাম যে জন্মদিনটা আমরা একটু বাইরেই পালন করব। এই যে ঘরে ঢুকেই দেখা হয়ে গেছিল বাবার সঙ্গে, বাবা তখনই বেরোচ্ছিল। ঠাকুমা টাটা কর, টাটা। ঘরে ঢুকতেই দিয়ে দিয়েছিল আমাকে দুটো লাড্ডু, আর পায়েস বানিয়েছিল, কিন্তু পায়েস খেয়ে আর বেরোয়নি, বললো পরে এসে খেতে, কারণ পায়েস নাকি যাত্রা মানে অযাত্রা আর কি, তাই পায়েস খেয়ে আর বেরোয়নি। যাই হোক, চলুন বেরিয়ে পড়েছি আমরা বাবাকে ঠাকুমাকে সবাইকে প্রণাম করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে হাইওয়েটা তো ওই মিনিট 7 মতন সময় লাগে, বেশি দূরে নয়। আর এই যে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্যান্ডেল, চারিদিকে বেশ ভালো লাগছে। আর মানে ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো বলতে আমি শুধু আমার মামার বাড়ির পুজোটিকেই জানি, তো সেখানে প্যান্ডেলের খুব একটা এই যে প্রত্যেকটি অলিতে গলিতে ক্লাবে পুজো হবে এরকম মানে ছোটোবেলা থেকে দেখিনি। ছোটোবেলা থেকেই দেখেছি গ্রামের মধ্যেই 8-10টি পুজো, আর সেটিকে ঘিরেই আমাদের মানে নিজের বাড়িতে যেহেতু পুজো, সেটিও আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে। তো নিজের বাড়িতেই যেহেতু পুজো, সেটিকে ঘিরেই আমরা 4 দিন মানে উন্মাদ হয়ে থাকি আর কি। তো এই যে ক্লাবে ক্লাবে পুজো, প্রত্যেকটি 10 পা অন্তর অন্তর একটি করে ক্লাব, আর ক্লাবে ক্লাবে পুজো, তার থিম হবে, প্রচুর প্যান্ডেল, বিভিন্ন ধরনের কাপড়, সব ব্যবস্থা করা হচ্ছে। এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। এবার আমরা প্ল্যান করেছি পুজোতে 2 দিন এখানে খড়গপুরে থাকবো, আর 2 দিন আমি আর বিশাল যাব আমার মামার বাড়িতে। মামার বাড়িতে পুজো হয়, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো যাই হোক, চলুন ধরে নিয়েছি আমরা হাইওয়ের পথ। খুব খিদে পাচ্ছে, একদম সকাল সকাল যেহেতু বেরিয়েছি, তো হাইওয়ের ধারেই একদম তাজা তাজা বসেছে পেয়ারা। তো আমরা 4টে পেয়ারা কাটিয়ে নিয়ে সুন্দর করে কাসুন্দি আর নুন দিয়ে মাখিয়ে ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে টোলটা পেরিয়ে যাচ্ছি, টোলটা পেরোলেই ঢুকে যাব আমরা ঝাড়গ্রামে। খড়গপুরে দেখলাম বৃষ্টি নেই খুব একটা, কিন্তু এইখানে দেখছি রাস্তাগুলো সাইডগুলো সব ভিজে ভিজে আছে, তার মানে এদিকে বৃষ্টি হয়েছে। অবশ্য আমরা এখনো বৃষ্টি পাইনি। ঝাড়গ্রামে যেখানে যাচ্ছি 2 দিনের জন্য তো যাচ্ছি, সে তো আপনাদের বললামই, কিন্তু যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে একটি রিসর্ট। এখন ঝাড়গ্রামে প্রচুর এরকম ছোট বড় রিসর্ট খুলেছে, আর যে জায়গাটিতে আমরা যাচ্ছি সেটা সেই রিসর্টে বিশালও একবার নিজের বন্ধুদের সঙ্গে গিয়েছিল বিয়ের আগে, আর আমিও বিয়ের আগেই অদিতির সঙ্গে আমি ছিলাম পুজোতে। পুজো 4 দিন আমি আর অদিতি দি এই রিসর্টটিতেই কাটিয়েছিলাম। তো আমাদের প্ল্যান ছিলই যে আমার জন্মদিনের দিনটা আর তার পরের দিনটা আমরা একটু বাইরে কোথাও কাটাবো। তো আমার অজান্তেই বিশাল বুকিং করেছে। আসলে ওখানে সুইমিং পুল আছে, প্লাস ম্যানেজমেন্টের সঙ্গে ওর একটুখানি চেনাজানা রয়েছে, তো ওই জন্য ওই রিসর্টটি বুক করেছে। তো আমি এই বেরোনোর আগেই যখন জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি, তখন আমাকে রিসর্টটির নামটিও বলে। মানে ও জানতো না যে আমি ওই জায়গায় গিয়ে থেকেছি আর কি অদিতিদির সঙ্গে 4 দিন। তো সারপ্রাইজিংলি আমিও মানে ওই জায়গাটিতে গেছি আর থেকেছি ওখানে 4 দিন, আর বিশালও গিয়েছিল নিজের বন্ধুর সঙ্গে। তো মোটামুটি সার্ভিসটা আমরা জানি, আর জায়গাটিও কেমন সেটিও আমরা জানি। বিশাল জানতো যে আমি রিসর্টটিতে মানে আমি ঝাড়গ্রামে এসেছি, কিন্তু ওই পার্টিকুলার রিসর্টেই যে আমি থেকেছি সেটাও জানতো না। তো যাই হোক, চলুন, আমার ভালোই লাগছে। মানে প্রায় 2-3 বছর হয়ে গেল, 2-3 বছর পরে আবার সেম জায়গাতে যাচ্ছি, আর সঙ্গে তো আছেই আমার প্রিয় মানুষটি। ভালোই লাগছে। তো এই যে হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়, একদম পাতলা রাস্তা, সরু রাস্তা, মাটির রাস্তাও পেয়েছি মাঝে মধ্যে 1-2 বার। তো এইখান থেকেই মোটামুটি ওই 500 মিটার গেলেই আমরা পৌঁছে যাব রিসর্টটিতে। রিসর্টটি হচ্ছে অরণ্যক রিসর্ট। বেশ ভালো সার্ভিস। আমি তো থেকেইছি, অবশ্য আমি ছিলাম প্রায় 2-2.5 বছর তো হয়ে গেল। তো এখন সার্ভিস কেমন আছে জানি না, চলুন দেখা যাক কেমন আছে। এই রাস্তাটি অপূর্ব সুন্দর লাগে। আমরা যে সময় এসেছিলাম তখন তো পুজো ছিল, তখন এত বৃষ্টি হয়নি, কিন্তু এখন যখন এই বৃষ্টিতে চারিপাশটা ভিজে রয়েছে, গাছপালাগুলো হালকা ঝিঝি পোকার একটু আওয়াজ পাচ্ছি, তো বেশ ভালো লাগছে চারিদিকটা। এই যে পৌঁছে গেছি আমরা রিসর্টে। এবারে এই মেন গেটটা থেকে আমরা ঢুকবো।
বেশিক্ষণ সময়ও লাগলো না জানেন, ওই 45 মিনিট 50 মিনিট মতন সময় লাগলো। খড়গপুর থেকে আমরা ঝাড়গ্রামে এই রিসর্টটিতে ঢুকে গেছি। আসলে এই রিসর্টটিতে আসার জন্য পুরো ঝাড়গ্রাম শহরটা আমাদেরকে পার করতে হয়নি, শহরটাতে বেসিক্যালি ঢুকতেই হয়নি, শহরটা ঢোকার আগেই রিসর্টের রাস্তাটি ছিল। তো যাই হোক চলুন এবারে চেক ইন করি। মোটামুটি পেমেন্ট তো হাফ করাই রয়েছে। আর এই যে এটি হচ্ছে রুম, ঢুকেই একটি বড় বিছানা রয়েছে, দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, একটা টিভি আছে, আর এখানে একটা টেবিল আছে ছোট মতন, দুটো চেয়ার আছে, আর সাইডে একটা ওয়াশরুম আর ডাইনিং ড্রেসিংয়ের স্পেস আছে। তো এখানে আমরা যখন দুর্গাপুজোর সময় আমি যখন অদিতিদির সঙ্গে এসেছিলাম তখন আমরা টেন্টটা নিয়েছিলাম, কিন্তু এই বর্ষাকালের জন্য না টেন্টের খুব একটা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ, আর মানে ওটা মেনটেনও করা নেই আর কি। তো ওই জন্য আমরা এই এক্সিকিউটিভ রুমটা নিয়েছি। নাহলে ইচ্ছে ছিল আমরা টেন্টে যাব, কিন্তু টেন্টটা দেখলাম যে মেনটেন নেই, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, তাই এই এক্সিকিউটিভ রুমটাতেই এলাম। আর এই যে রুম থেকে বেরিয়ে এই সাইডে রয়েছে একটা সুইমিং পুল, আর এই দিকটাতে রয়েছে বসার জায়গা, হাঁটাচলা করার জায়গা, কয়েকটা টেবিল চেয়ার সব পাতা রয়েছে, লোকজন এলে এখানে বসে গল্প টল্প করা, টাইম পাস করা, সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে। তো যাই হোক চলুন, আমরা পৌঁছে গেছি তখন মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে। এবারে হয়েছে কি, আমাদের অসম্ভব খিদে পেয়ে গেছে। না হলে প্রথমে প্ল্যান ছিল যে আমরা সুইমিং পুলে নেমে তারপরে উঠে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চে আসবো, কিন্তু ভাবলাম যে না, এত খিদে পেয়ে গেছে সুইমিং পুলে আর এনজয়ই করতে পারবো না, তো ওই জন্য চলে এসেছি আগে লাঞ্চটা করে নিই। এই যে লাঞ্চে আজকে জন্মদিনের খাবার হচ্ছে ভাত, বেগুনি, পাঁপড়, পোস্তর বড়া, একটুখানি স্যালাড, আলু ভাজা, আর মাছ নিয়েছি। মাছের পুরো দু রকম তরকারি, এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি, এদিকে আছে আলু পোস্ত, মাছের ঝাল, আর এদিকে আছে ডাল আর চাটনি, আর একটা মিষ্টি। যাই হোক চলুন, লাঞ্চটা মানে পেয়ে না, ভাতটা পেয়ে মানে অসম্ভব খিদে পেয়েছিল দুজনেরই, কোনো কথা না বলেই আমরা দুজনেই একদম এক মনে খেয়ে গেছি। দামটিও দেখলাম খুব বেশি নয়, ভালোই, মোটামুটি মানে যেরকম খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি সেই অনুযায়ী দামটি একদম ঠিকঠাক। তো যাই হোক চলুন, খাওয়া হয়ে গেছে, আপনাদেরকে একটুখানি প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। এই সাইডটা তো আপনাদেরকে দেখালাম, আমরা যে রুমটিতে রয়েছি সেটা হচ্ছে বাঁ দিকে, আর এই ডান দিক দিয়ে চলে গেলে আরও কয়েকটা ওই সুপার ডিলাক্স রুম যেগুলো সেগুলো রয়েছে। তো চলুন ওই দিকটাতে নিয়ে যাই। ওই দিকে আবার সঙ্গে একটা করে দোলনা আছে, একটুখানি সামনে উঠোন মতন করা রয়েছে হাঁটাচলা করার জন্য। আর এই যে এই সাইডটা দিয়ে চলে গেলে এখানটাতে রয়েছে বাচ্চাদের খেলার পার্ক মতন একটা করা রয়েছে, খেলার ব্যবস্থা করা রয়েছে, বেশ অনেক কটি পুরনো পুরনো বড় বড় গাছ আছে। অবশ্যই ডিলাক্স রুমগুলিতে আবার একটা করে আলাদা বসার জায়গা, মানে ড্রয়িং স্পেস মতন দেওয়া রয়েছে, আর মানে বেডও আর কি এক্সট্রা রয়েছে একটা করে। তো আমাদের তো অত বড় বিছানা বা অত বড় স্পেসের প্রয়োজনই ছিল না, ওই জন্য আমরা ওই ডিলাক্স রুমটা নিইনি, এক্সিকিউটিভ রুমটাই নিয়েছি। 3-4 জনের জন্য এই এক্সিকিউটিভ রুমটিই ঠিক আছে জানেন তো, আর যখন 5-6 জন 7 জন আসে তখন ওই ডিলাক্স রুমটা ঠিক আছে। তো এই যে এখন আমরা বসে বসে দুজনে দোল খাচ্ছি আর গল্প হচ্ছে যে আমরা কেমন করে আগে জন্মদিনগুলো পার করতাম আর আজকে জন্মদিনটা কীরকম কেমন লাগছে আমার। তো যাই হোক চলুন, এই দেখুন এখানে কত ছাতা ধরেছে, আসলে এত বৃষ্টি আর এই যে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এটা বাচ্চাদের অ্যাকচুয়ালি এই দোলনায়, কিন্তু যেহেতু কাঠের কেমন ছাতা ধরে গেছে দেখুন। যাই হোক চলুন, আমি একটু চেষ্টা করলাম ওঠার, কিন্তু ভয় লাগছিল, এমন মচমচ আওয়াজ করছে, ভাবলাম দরকার নেই, জন্মদিনে শুধু শুধু বিপদ। আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, এই প্রত্যেকটি রুমের না একটি করে নাম রয়েছে, এই যে শিমুল, পিয়াল, পলাশ, বেশ সুন্দর লাগছে। যখন ফোন করছি, এই যে আমরা রয়েছি ছাতিমে, যখন ফোন করছি ম্যানেজমেন্টে তখন বলছি এই যে হ্যালো আমরা ছাতিম থেকে বলছি বা আমরা পলাশ থেকে বলছি, বেশ অন্যরকম লাগছে। নাহলে তো এমনিতেই ইউজুয়ালি হোটেলে রুম নাম্বার হয় 401, 403 এরকম করে ধরুন রুম নাম্বার হয়, কিন্তু এই গাছের নামগুলো দিয়ে বেশ ভালো লাগছে আর কি। যখন ফোন করে বলছে যে নমস্কার আমি ছাতিম থেকে বলছি, একটা চা পাঠিয়ে দিন বা একটা গরম জলের ব্যবস্থা করে দিন, তখন বেশ অন্যরকম লাগছে। রুমের নামগুলো আমার বেশ পছন্দ হলো। বিশাল প্রথম থেকেই বলছিল সুইমিং পুলটাতে আমার কোনো প্রয়োজন নেই বর্ষাকালে, তো আসলে ওই জন্য বারণ করছিল, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল, কারণ গতবারে এসে অদিতিদির নামতে দেয়নি, অদিতিদিও একই কথা বলেছিল যে এখানে নামার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া দুর্গাপুজোর সময় এসেছিলাম তো বিভিন্ন ধরনের লোকজন ছিল, আর সুইমিং পুলটাতে তখন নামাটা হয়তো উচিত ছিল না,
কিন্তু এখন তো পুরো সুইমিং পুলটা ফাঁকা পেয়েছি, তো ওই জন্য ভাবলাম যে একটু নামি। তো জন্মদিনে আর আমার কথা কাটতে পারলো না, তো বললো যে ঠিক আছে চলো নামা যাক। আর এখন তো আশেপাশে কেউ নেইও, তো বেশ ভালোই লাগছে। কিন্তু তা হলে হবে কি, দুজনেই তো সাঁতার জানি না, কে কাকে সামলায়। আর খাওয়া দাওয়া করে তো আরোই নড়া যাচ্ছে না, সব সময় মনে হচ্ছে পেটটা ভার হয়ে রয়েছে জানেন। এত খেয়ে নিয়েছি, পুরো তো মাছের প্লেটটা নিয়েছিলাম, অসম্ভব পেটটা ভার হয়ে রয়েছে। কিন্তু ওই সুইমিং পুলে নামবো ওইটা একটি ইচ্ছে ছিল। চলুন যতক্ষণ সুইমিং পুলে আছি আমরা আপনাদেরকে আমার ছোটবেলার জন্মদিন পালন করার কটা গল্প শোনাই। এখন তো দোকানপাটে এত বেশি অ্যাক্সেসেবল হয়ে গেছে, ধরুন কেক বা যে কোনো পার্টিরই জিনিসপত্র। আমরা তো বড় হয়েছি মফস্বল এলাকায়, যার কারণে এতটা মানে শহরের মতন কেক বা পার্টির যে কোনো জিনিসই খুব ইজিলি অ্যাভেলেবল ছিল না। তাছাড়াও ধরুন সামান্য মধ্যবিত্ত পরিবারে আর কি বড় হওয়া, তো সবসময় অতটা বাবা মাদের স্বাচ্ছন্দ্যও থাকতো না। কিন্তু জন্মদিনটা অসম্ভব ভালো করে আমরা পালন করেছি, মানে অসম্ভব মেমোরেবল জিনিস আমাদের কাছে। কেন বলছি, কারণ পাড়াতে ধরুন প্রচুর ছেলে মেয়ে একসঙ্গে, হয়তো প্রায় 20-22টি বাচ্চা, আশেপাশে কেউ বয়সে বড়, কেউ বয়সে ছোট, কেউ সমবয়সী, নিজেদের ক্লাসমেট যারা রয়েছে সবাইকে একসঙ্গে সেদিনকে সন্ধেবেলায় আমি আর ভাই গিয়ে, ভাই যখন খুব ছোট তখন তো ভাই যেত না, কিন্তু আমার একটুখানি ভাই যখন বড় হলো তখন আমার সঙ্গে ভাই গিয়ে প্রত্যেকটি বাড়িতে নেমন্তন্ন করতো, যারা সমবয়সী বন্ধু বান্ধবরা রয়েছে সবাইকে সন্ধেবেলাতে আসার জন্য, খাওয়ার জন্য নেমন্তন্ন করা হতো। আর ওই যে বললাম সবসময় কেক বা পার্টির জিনিসপত্র ইজিলি অ্যাভেলেবল থাকতো না, তো যে কারণে আমাদের কেকের একটি বাড়িতে ওভেন রয়েছে, তো মা প্রত্যেক বছর আমাদের জন্য কেক বেক করতো। সেই কেকের ওপরে কখনো চেরি দেওয়া, কোনো বছর শুধু কাজু কিশমিশ দেওয়া, কোনো বছর হয়তো কিছুই নেই, শুধু একটি মোমবাতিই দিলাম, কিন্তু ওই কেকের যা স্বাদ ছিল মানে সেটি এখনও মুখে লেগে আছে জানেন তো। আর এই যতই এই চকলেট আর ফাজ আর ক্রিম কেক আর যতই পেস্ট্রিজ বলুন না কেন, ওই কেকের সঙ্গে যেন তুলনাই হয় না। ওই কেকের স্বাদ বলুন, গন্ধ বলুন, ওটা একটা আলাদাই ভালো লাগা ছিল। এক তো মায়ের হাতে, দ্বিতীয়ত পুরো ছোটোবেলাটাই, পুরো জন্মদিন, ছোটোবেলা যতগুলো জন্মদিন ছিল সবটাই ঘিরে হয়তো ওই কেকের একটা সুন্দর গন্ধ ছিল। ওই গন্ধটা পেলেই মনে হয় বেশ ছোটোবেলার জন্মদিনে আমরা ফিরে গেছি। ওই ওভেনটি এখন খারাপ হয়ে গেছে, মায়েরও বয়স হয়ে গেছে, আর এখন জন্মদিন পালন করারও ধরনও পাল্টে গেছে। আর আমার জন্মদিনটা যেহেতু সেপ্টেম্বর মাসে, তো ছোটোবেলায় কি হতো, ওই ঠিক হয়তো পরীক্ষা শেষ হয়ে গেছে বা রেজাল্ট বেরিয়ে গেছে বা পরীক্ষার রেজাল্টের মাঝামাঝি হয়তো জন্মদিনটা পড়লো, তখন অনেক সময় কি হতো যে আমার দাদু দিদা, আমি তো আমার ঠাকুরদাকে পাইনি, তো আমার ঠাকুমা আর আমার দাদু দিদা হয়তো আমার জন্মদিনে এলো। আর আমার আর ভাইয়ের জন্মদিনটা একদম পাশাপাশি, মানে ভাইয়েরটা হচ্ছে 18ই আগস্ট আর আমারটা হচ্ছে 12ই সেপ্টেম্বর, যার ফলে কি হয় যে মানে নাতির জন্মদিনে এসে নাতনির জন্মদিন অবধি যে থাকবে অতদিন আবার দাদু দিদা থাকতো না। তো কোনো বছর হয় ভাইয়ের জন্মদিনে আসতো, আবার কোনো বছর আমার জন্মদিনে আসতো। আমি হয়তো খুব জোর করলাম, কান্নাকাটি করলাম, তখন হয়তো আমার জন্মদিনে আসতো। আর দাদু দিদা বা ঠাকুমা থাকাটা তো মানে তার মানে ওপরই পাওনা হতো আর কি, মানে ওটা নিশ্চিত যে একটা বড় কিছু গিফট পাবো। যেমন হচ্ছে আমার দাদু একবার একটু যখন বড় হচ্ছে, যখন মানে কিশোর বয়সটাতে এসছি, তখন আমার দাদু হারমোনিয়াম দিলেন, আবার একবার সাইকেল দিয়েছিলেন, আর আমার দিদা একবার ছোট্ট একটি কানের দিয়েছিল আমাকে। তো এই দাদু দিদারা থাকলে মানে মানে ওই জন্মদিনটা যেন আরও বেশি স্পেশাল হয়ে যেত। বাবা মাও একটা করে গিফট দিত, কিন্তু দাদু দিদা থাকাটা যেন আরও বেশি তখন মজার হয়ে যেত। দিদাকে দেখাবো, দাদুকে কেক খাওয়াবো, দিদাকে দেখাবো এই গিফট পেলাম, ওই গিফট পেলাম, এই বন্ধু এটা বললো, সেটা হলো। তারপরে দিদা দাদুরা এলে কি মানে আজ মানে ধরুন এক সপ্তাহ প্রায় 10 দিন মতন থাকবে, তো সেই এক সপ্তাহ 10 দিনও বেশ জন্মদিনের রেশটা থাকতো। আর এই বছরের জন্মদিনটা আবার আলাদা রকম স্পেশাল, এটি আমার বিয়ের পরে প্রথম জন্মদিন। বিশাল অনেক রকম প্ল্যান করেছিল, আমাকে সেটা পরে বলেছে, কিন্তু আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম আমি কোনো রকম এই কেক ফেক কাটাকাটি বা এইসব আমি একদম করতে চাই না, তো তুমি এগুলো একটু ম্যানেজ করে দাও। বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিন, এটা হয়তো ওর কাছেও স্পেশাল ছিল, কিন্তু কি করা যাবে আর। আমি মানে যার জন্মদিন সেই যখন একদম স্ট্রিক্টলি বলেই দিয়েছে যে কেক ফেক কাটবে না, তখন আর কি করা যাবে। আমি বলেছিলাম যেন আমরা একটু বাইরে ঘুরতে যেতে পারি। তো আমাদের নভেম্বর ডিসেম্বরের একটা প্ল্যান আছে, সেখানেও আপনাদের
থেকে নিয়ে যাব সেটিও আপনাদের জানাবো। তো যেহেতু সেই প্ল্যানটি রয়েছে বলে আমরা এই ছোটোখাটোর মধ্যে টুক করে ভাবলাম যে 2 দিন ছুটিও আছে আর কাছে টুকটাক ভালো ঘোরার মতন ঝাড়গ্রামটি রয়েছে, তাহলে ঝাড়গ্রামেই প্ল্যান করা হোক। আসলে যখন প্ল্যানিং হয়েছে তখন আমি জানতাম না, আমি বলেছিলাম যে আমাদের যখনই প্ল্যান হয় তখন ওই সমুদ্রের ধারেই হয়, যেহেতু এখান থেকে মানে খড়গপুর থেকে ধরুন দীঘা মন্দারমণি এগুলো মানে সমুদ্র সৈকতটা কাছে আর কি। তো যে কারণে যখনই যাই প্ল্যানিং হয় তখন ওই সমুদ্রের দিকেই যাওয়া হয়। ধরুন মা এলো তখনও হয়তো গেলাম, বা ভাই বোনেরা এলো তখনও ওই দীঘা মন্দারমণি যাওয়া হচ্ছে। তো আমি বলেছিলাম যে ওই সমুদ্রের দিকে যাব না, তো যে কারণে এই কাছে পিঠে ঝাড়গ্রামটি বিশাল চুজ করেছিল। আর এই নর্থ বেঙ্গলের দিকে যাওয়ার দিকে মানে ধরুন দার্জিলিং বা সিকিম ভাবলাম, তখন একটুখানি বাজেটেরও একটা ব্যাপার আছে, আর তাছাড়া ওটা 2 দিনে আর হতো না, মানে ওটা করতে হলে মিনিমাম 4-5 দিন আমাদের সময় লাগতো। তো ওই ছুটি আমারও নেই, আর ব্যবসা থেকে এখন তো ধরুন আবার দুর্গাপুজো আসছে, তো যে কারণে অতগুলো দিন আমরা এই পুজোর আগে আর ছুটি নিতে চাইছি না। তো যে কারণে আমরা ওই 2 দিনের জন্য একটু ঘুরে আসবো ভেবেই ঝাড়গ্রামটাই চুজ করেছি। তো এই যে একসঙ্গে যে সময় কাটাচ্ছি এটাই তো বড় পাওনা বলুন। যখন ভাতটা খাচ্ছি তখনও বিশাল জিজ্ঞেস করলো একটা কি ছোট্ট মতন ফাজ আনাবো। আমি বললাম যে না, কোনো দরকার নেই, আমার এই মাছ ভাতটাই বেশ ভালো লাগছে, এবছর আমি কোনো কেক টেক কাটতে চাই না, তুমি প্লিজ আমাকে জোর করো না। তো বলো বেশ ঠিক আছে, তুমি ভাত খাও মাছ খাও, আমরা তোমার মতন করি তোমার দিনটা এনজয় করব। তো যাই হোক চলুন ফিরে আসি আবারও ছোটোবেলার গল্পে। ছোটোবেলায় সন্ধেবেলাটা তো কেক টেক কাটাকাটি হতো, আর সকালবেলাটাতে হতো স্কুলে যাওয়া মানেই একদম যখন ছোট তখন হতো ফ্যান্সি ড্রেস পরে যেতে হবে, সবাই এসছে স্কুল ইউনিফর্মে আর আমি এসছি নতুন একটি জামা পরে। আর আরেকটু যখন বড় হলাম, যখন স্কুল ইউনিফর্মটাই পরতে হবে, ফ্যান্সি ড্রেস পরা যাবে না, সেই বয়সটাতে ওই চকলেট দিতে যেতাম আর কি। সব মানে আমার যে প্রিয় বান্ধবী ছিল সেই বান্ধবীর সঙ্গে প্রত্যেকটি ক্লাসে টিচারদেরকে গিয়ে প্রণাম করা আর চকলেট দেওয়া, ওটিও মানে বেশ আনন্দের ছিল। নিজের জন্মদিনের চেয়েও মানে বান্ধবীর জন্মদিনে সেটি আরও বেশি আনন্দের হতো, কারণ তার সঙ্গে আমি যেতে পারছি, মানে আজকের দিনে যে স্পেশাল তার সঙ্গে আমি যাচ্ছি আর কি। আর একদম ছোটোবেলার বন্ধু ধরতে গেলে আমরা ছিলাম 3 মূর্তি আর কি। তো কাকে নিয়ে যাব না সেটি হতো একটি বিশাল রেষারেষির ব্যাপার যে কে যাবে সঙ্গে। আর আমাদের এই 3 বান্ধবীর মধ্যে একজনের জন্মদিন ছিল জুন মাসে, আর আমার ছিল সেপ্টেম্বরে, আরেক বান্ধবী ছিল অক্টোবরে। তো জুন মাসে আমি দেখে নিতাম যে সে কাকে নিয়ে যাচ্ছে, যদি সে আমাকে নিয়ে যায় তাহলে আমি তাকে নিয়ে যাব, আর যদি দেখি যে সে অন্য বান্ধবীটিকে নিয়ে গেছে তাহলে আমি তাকে নিয়ে যাব না, তাহলে আমি অন্য বান্ধবীটিকে নিয়ে যাব। তাহলে অন্য বান্ধবীটি আবার নিজের জন্মদিনে, যার অক্টোবরে জন্মদিন, সে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন মানে মাঝামাঝি জন্মদিনটা পড়ে আমার বেশ সুবিধে হতো আর কি, একবার একে নিয়ে যেতাম একবার তাকে নিয়ে যেতাম। তো ভারী ভালো ছিল জানেন ওই দিনগুলো। তখন বেশিরভাগই চকলেট আসতো। এক্লেয়ার্সটা একটু যখন মানে হয়তো বাজেটে আছে বা খুব জোর করলাম তখন এক্লেয়ার্সটা, আদারওয়াইজ ছিল অ্যালপেনলিবে আর মহাল্যাক্টো, তখন মহাল্যাক্টোটাও আসতো। আর একটা আসতো কিসমি বলে, ওটাও খেতে বেশ ভালো ছিল। তো ডিপেন্ড করতো আর কি, যে বছরে যেমন হয়তো দোকানে পাওয়া গেল, বা যে বছর যেমন বাবা মায়ের বাজেট বা আমার ইচ্ছে সব কিছু মিলিয়ে যে বছর মানে যেমন হতো আর কি, এই 3-4টে চকলেটের মধ্যেই দেওয়া হতো। আবার দেখতাম যারা খুব সচ্ছল পরিবার থেকে আসছে, বা যাদের মানে জানি যে বাবার হয়তো বড় ব্যবসা আছে বা বেশ ভালো পোস্টে কাজ করেন আর কি, তারা আবার ওই জন্মদিনে এইসব ছোটো ছোটো চকলেটগুলো দিত না, তারা দিত হচ্ছে ওই মাঞ্চ নয় কিটক্যাট। তখন মনে হতো বাবা এই খুব আর কি বড় লোক বাড়ির কেউ, বা এরকম ফিলিংটা আসতো। তো ওই দিনগুলো বেশ ছোটো ছিল। আবার সেটাকে নিয়ে ডিসকাশন হতো, মানে সে কি পড়ছে বা কি টিফিন আনছে বা কেমন ব্যাগ আনছে স্কুলে, বা কেমন ক্লিপ বা ঘড়ি পড়ছে, এই সব নিয়ে আমরা সবাই আলাদা করে ডিসকাশনে বসতাম। তো এই দিনগুলো বেশ ভালো ছিল জানেন। কমেন্টে আপনারাও শেয়ার করুন আপনাদের ছোটোবেলার জন্মদিনগুলো আপনারা কেমন করে পালন করেছেন। যাই হোক চলুন ফিরে এসছি রুমে, দিয়ে এবারে একটা লম্বা ঘুম হয়ে গেছে সন্ধে। দেখুন এমন ঘুমিয়েছি দুজনে, আমাদের প্ল্যান ছিল ঝাড়গ্রামটা একটুখানি ঘুরবো, কিন্তু এমন ঘুম দিয়েছি একেবারে উঠে দেখছি প্রায় সন্ধে হয়ে গেছে। নতুন একটি চুড়িদার ভাঙলাম। এই চুড়িদারটি কিনেছিলাম ধানবাদের হস্তশিল্প মেলা থেকে। আমি একটা কিনেছিলাম আর মা একটা কিনেছিল। মায়েরটা মা পুজোতে পড়বে, আর আমারটা আমি ভাঙলাম। সুইমিং পুল থেকে উঠে তারপর আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, ক্লোরিনেটেড ওয়াটার তো
ভীষণ গা হাত পা চুল করছিল। আগেই বিশাল বারণ করেছিল যে নামার দরকার নেই সুইমিং পুলে, আর তারপরে বর্ষাকাল, কিন্তু যাই হোক নেমেছিলাম। কিন্তু তারপরে আবার ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম নিয়ে এখন এই সন্ধেবেলা একটুখানি বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আর চা খাইনি, এখানে বললো যে চাটা রুমেই ওরা সার্ভিস দিয়ে দেবে, 20 মিনিট মতন সময় লাগবে বললো। আসলে আমরা বেরোচ্ছিলামই যেন, ঠিক আছে চলো বেরিয়ে আমরা খেয়ে নেব। আর এই তো এটা ড্রেসটা আজকে নতুন ভাঙলাম। এই চুড়িদারটা বানিয়েছিলাম বিয়ের আগেই, চুড়িদারটা কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে, ধানবাদে হস্তশিল্প মেলা হয় সেখান থেকে আমি কিনেছিলাম। আর এই যে এই ব্রেসলেটটা, এটা দিয়েছিল অদিতি দিদি আমার বিয়েতে। এই রিসর্টটাতেও অদিতি দিদির সঙ্গে আমি এসেছিলাম 2022 বা 23 সালে। তো বেশ ভালো লাগছে, অনেক কিছু পাল্টে গেছে আর বেশ ভালো লাগছে। ঝাড়গ্রাম শহরটা তো আমাদের দুজনেরই ঘোরাই আছে, তাই আলাদা করে ঘুরবো বলে প্ল্যান করে বেরোইনি। প্লাস বৃষ্টিটাও ধরুন হয়ে গেল, তো ওই জন্য মানে শহর বা আশেপাশে যে ট্যুরিস্টের জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমাদের এমনিতেই ঘোরার প্ল্যান ছিল না। পেয়ে গেছিলো অসম্ভব খিদে, তাই একটুখানি দাঁড়িয়ে চাট ফুচকা খেয়েছিলাম আর এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খেলাম। আর এই যে এই মন্দিরটাতে এসছি, এটা আমি দুর্গাপুজোর সময়ও অদিতিদির সঙ্গে এসছিলাম। মন্দিরটাতে ঢুকছি তখনও, এটা হচ্ছে সাবিত্রী দেবী মন্দির, এটা একদম ঝাড়গ্রাম শহরের বুকেই। তো যখন ঢুকছি তখনও মানে পুরোহিত মশাই দরজাটা বন্ধ করছেন। সারাদিন ধরুন জন্মদিনের দিন ঠাকুরের কোনো দর্শন হলো না। মোবাইলে অবশ্য নারায়ণকে দেখতে পেয়েছিলাম বটে, তবুও মনে হচ্ছিল কোনো মন্দিরে যাব না, তো সেই মন্দিরে ঢুকবো আর তখনই পুরোহিত মশাই লাগাচ্ছেন দরজাটা। তো আমি ওই জন্য বললাম যে পুরোহিত মশাই দাঁড়ান, একটুখানি মাকে প্রণাম করে আসি, আজকে আমার জন্মদিন। তো বলাতে উনি একবারেই আমাকে ঢুকতে দিলেন। আমরা দুজনেই প্রণাম করে এসেছি, মনটা বেশ শান্তি লাগছে, বেশ ভালো লাগছে এবার। তো ঘুরবো বলে তো এমনিতেই বেরোয়নি, আর প্লাস বৃষ্টিটাও পড়তে লাগলো, ভিজে গিয়েছি একটুখানি। তো ওই জন্য চলে এসেছি আমরা রুমে, ফ্রেশ হয়ে এবার একটুখানি বসবো, চা খাবো, গল্প করব। এইভাবেই জন্মদিনটা আমার সেলিব্রেট করলাম। তো এই যে ফিরে চলে এসেছি, আর সাথে অর্ডার দিয়ে দিয়েছি একটা চা। ভিজে গিয়েছি তো মনে হচ্ছে একটুখানি চা পেলে ভালো হয়, একটা চা আর পনির পকোড়া। এই যে চলে এসছে চা আর পনির পকোড়া। আমি বললাম একটুখানি টেবিলটাতে গিয়ে বসো, তো ঢাকা ঢুকি দিয়ে বসেই আছি, আর উঠলো না। আর প্লাস টেবিলে প্রচুর জিনিসপত্রও রাখা রয়েছে, তো সে কারণে আর টেবিলে গিয়ে খাওয়া হলো না, বিছানাতেই আমরা খুলে ফেললাম। খাচ্ছি এখন গরমাগরম চা, আর পনির পকোড়াগুলো বেশ সুন্দর বানিয়েছে, স্টাফিংটা খুব সুন্দর। ওনারা বলেন ওনাদের যেটা রেস্টুরেন্ট সেটা বন্ধ হয়ে যাবে 10টার মধ্যে। আমাদের খুব একটা খিদে পাইনি, আর প্লাস এটা খাওয়ার সময়ও নয় এখনও আমাদের। তো যাই হোক, ওনাদের তো বন্ধ হয়ে যাবে রেস্টুরেন্টটা, ওই জন্য চলে এসেছি আমরা খেতে ক্যাফেটেরিয়াটাতে। নিয়েছি 2 করে রুটি আর একটা চিলি চিকেন, আর দুজনে 2 মিষ্টি। অসংখ্য ধন্যবাদ এই সামনের মানুষটিকে আমার জন্মদিনটাকে আমার মতন করে পালন করার জন্য। যাই হোক চলুন, খুব ভালো কাটলো আজকে জন্মদিনটা। আপনারা সকলে আশীর্বাদ করবেন আগামী বছর যেন আমার খুব ভালো কাটে, আমরা দুজনেই যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর আমি দুর্গাপুজোয় আমাকে বহুজন, আমি মামার বাড়ি গিয়েছিলাম, আমাকে অনেকেই বলেছেন যে কখন ভিডিও আসছে বা কবে নেক্সট ভিডিও দেব, বা ভিডিও রেগুলার আসছে না কেন। তো সেই সবটাই আমার পাওনা, আমার ভীষণ ভালো লেগেছে আপনারা এতজন বলেছেন, আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ, আমার খুব ভালো লাগছে। এই যে এতজনের কাছে আমি মানে সবাই জিজ্ঞাসা করেছে, এটাই আমার বিশাল বড় পাওনা। এই কারণেই আমি আরও বেশি মোটিভেটেড যে আমি এবারে রেগুলারলি ভিডিও দেব। ভীষণ ভালো লাগলো। আর এই যে এটা নেক্সট দিন সকালবেলায়, আজকে যাব ধানবাদে, বেরিয়ে পড়েছি খড়গপুর থেকে ঝাড়গ্রাম থেকে সকাল সকাল খড়গপুরের উদ্দেশ্যে। 1 ঘন্টা মতন রেস্ট নেব খড়গপুরে, তারপরেই ট্রেন আছে ধানবাদের। যাই হোক চলুন,
বেরিয়ে পড়েছি আমরা খড়গপুরের উদ্দেশ্যে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওগুলোতে আমি আনবো ধানবাদে আমাদের মহালয়া কেমন করে কাটালাম, আর দুর্গা পুজো, কালী পুজো, দিওয়ালি, ছট সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা একান্তই কাম্য। যাই হোক, চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধানবাদে গিয়েও রয়েছে অনেকগুলো কাজ, সেই সব সারবো আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, আজকের আকাশ বাতাস সবটাই যেন জানান দিচ্ছে যে মা খুব শিগগিরই আসছেন। এই পুজো আসছেটাই ভালো। চলে এলে এই 4-5টা দিন কোথায় দিয়ে যে পেরিয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, চলুন ভিডিওটাও এখানে শেষ করছি আজকে।